শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আগের সরকারের খামখেয়ালি আর অবহেলার খেসারত প্রাণ দিয়ে দিচ্ছে শিশুরা। অন্তর্বর্তী সরকার টিকা না কিনে ব্যস্ত ছিল লাভ লোকসান নিয়ে। অতি নাজুক অবস্থায় বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ, নিচেই নেমে চলেছে কান্ট্রি রেটিং। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। শিশুরা দেশের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য বাংলাদেশ সহ সারা বিশ্বে অগ্রাধিকারমূলক গুরুত্ব পায়, অথচ শুধুমাত্র সরকারের অবহেলা আর গাফিলতিতে একের পর এক শিশু মৃত্যুর খবর আসছে। যে রোগ বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই রোগে মৃত্যুর মিছিল একেবারেই গ্রহণযোগ্য নয়। হাম ছড়িয়ে পড়ার পর আগের সরকার এবং তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্লিপ্ততার খবর যতই সামনে আসছে, হতবাক হয়ে পড়ছেন বিশেষজ্ঞ ও সাধারণ নাগরিকরা। অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু সিদ্ধান্ত সব ধরনের টিকা কেনায় বিলম্ব ঘটিয়েছে। সম্প্রতি হাম রুবেলার টিকা পেয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই। ইপিআই কর্মকর্তারা বলেছেন, হাম রুবেলার জাতীয় ক্যাম্পেইনের টিকা হাতে এসেছে, সিরিঞ্জ আসেনি। দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করতে 1.5-2 মাস সময় লেগে যাবে। শিশুদের নিয়মিত টিকা দেওয়া নিশ্চিত না করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং দাতা সংস্থা সময় ব্যয় করেছে টিকা কেনার প্রক্রিয়া কী হবে তা ঠিক করতে। সরকার সরাসরি টিকা কিনবে নাকি ইউনিসেফের কাছ থেকে সহায়তা নেবে, আর্থিক লাভ লোকসান কী হবে, এসব নিয়ে। এতে টিকার মজুদ ফুরিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকা কিনতে এটা আসলে গাফিলতি। চলতি বছরের প্রথম প্রান্তিকে হামের টিকার সরবরাহ ঘাটতি 73% পৌঁছেছে। বিভিন্ন ধরনের টিকার এই সময় চাহিদা ছিল 51,34,073 ভায়াল। সরবরাহ করা হয়েছে 25,29,740 ভায়ালের কিছু বেশি। বিশেষজ্ঞরা বলছেন, গাফিলতির মাধ্যমে একটি সুপ্রতিষ্ঠিত টিকা কার্যক্রমকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যু ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে লাখ লাখ শিশুকে। ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন এনওপি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় 380 কোটি বা $3.80 বিলিয়ন। অথচ গত অর্থ বছরের শুরুতে ছিল $6.10 বিলিয়ন। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার ধারণ ক্ষমতা প্রায় অর্ধেকে নেমেছে। দেশে মূলধনী যন্ত্রপাতি সহ বেসরকারি খাতের বিকাশে তেমন কোনো আমদানি নেই। কান্ট্রি রেটিংস খারাপ হওয়ায় বিদেশি ব্যাংকগুলো আগের মতো ক্রেডিট লাইন দিচ্ছে না। দেশের 1 ডজনের বেশি সরকারি বেসরকারি ব্যাংকের অবস্থা খুবই নাজুক। আমদানি রপ্তানি বাণিজ্য থেকে অনেকটাই ছিটকে গেছে। এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ এত কম। অন্তর্বর্তীকালীন সরকারের মাঝামাঝি সময়কাল থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। তারা ক্ষমতা হস্তান্তরের সময় পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কান্ট্রি রেটিং খারাপ ও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত না হওয়ায় দেশের ব্যাংকগুলোকে এলসি খুলতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকগুলোর গ্যারান্টির প্রয়োজন হয়। বাংলাদেশে এলসি গ্যারান্টির বড় অংশই দেয় মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো। ভারত ও ইউরোপ আমেরিকার বৃহৎ ব্যাংকগুলোও কিছু এলসি গ্যারান্টার হয়। এজন্য বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য একটি ঋণ সীমা অনুমোদিত থাকে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের 6টি বাণিজ্যিক জাহাজকে অবশেষে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। 1 এপ্রিল রাজধানী ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী এক সংবাদ সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তবে জাহানাবাদী বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই হিসাবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। সেটা হয়নি। এটা আমাদের জন্য কষ্টের। ইরান যুদ্ধের প্রভাবে অস্থির বৈশ্বিক জ্বালানি বাজারের মধ্যে অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে 31 মার্চ কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল $76.41 1 লাখ টন পরিশোধিত ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এক্সনমোবিল কাজাখস্তান থেকে এই ক্রয়ের উদ্যোগটি এমন সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি কৌশলগত কূটনৈতিক অগ্রগতি তৈরি হয়েছে।
11 মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসনকে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল আমদানিতে অস্থায়ী ছাড় দেওয়ার আহ্বান জানান। জ্বালানি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাজাখস্তান থেকে তেল কেনার প্রস্তাবে যুক্তরাষ্ট্র সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন এখন কেস টু কেস ভিত্তিতে মতামত দিচ্ছে, যার ফলে রাশিয়ার সম্পৃক্ততা থাকতে পারে এমন নির্দিষ্ট সরবরাহকারী ও বন্দর থেকেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন না করে বাংলাদেশ থেকে তেল আমদানি করতে পারছে। সরকার প্রতি ব্যারেল $76.41 এই চুক্তি অনুমোদন করতে পেরেছে, যা বাজারের অন্যান্য প্রস্তাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বাংলাদেশি টাকায় প্রতি লিটার ডিজেলের দাম পড়ছে 59 টাকারও কম। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে আবারও সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। 1 এপ্রিল বুধবার ভোরে কলকাতার বেশ কয়েকটি জায়গায় প্রায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করে তারা। সেই তালিকায় রয়েছে দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িও। এছাড়া বালিগঞ্জের এক প্রতিষ্ঠানের অফিসসহ বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছে তারা। সোনা পাপ্পুর নামে ইতোমধ্যেই বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে। চাঁদাবাজি হুমকিসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যে 4 থেকে 5টি এফআইআর এর ভিত্তিতে কয়েকদিন ধরে অনুসন্ধান চালিয়েছিলেন ইডি কর্মকর্তারা। অভিযোগ, কসবা বালিগঞ্জ এলাকায় বেশ কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সোনা পাপ্পু। এমন অভিযোগ পাওয়ার পরপরই শুরু হয় অনুসন্ধান। বেশ কিছু সূত্রে ইডি কর্মকর্তারা জানতে পারেন তিনি নাকি বিভিন্ন নির্মাণ সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা তুলতেন। তার মাধ্যমেই সেই টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। সোনা পাপ্পু দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি ও রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের ঘনিষ্ঠ। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে চায় বর্তমান সরকার, এমনটা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমরা এখন টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে চাই। দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমির খসরু মাহমুদ বলেন, জিডিপির আকারের সঙ্গে কর জিডিপি রেশিও সবই সম্পর্কিত। অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো কঠিন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। এবারও বিশ্বকাপে পৌঁছাতে পারল না ইতালি। ট্রাই ব্রেকারে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁদিয়ে বিশ্বকাপের টিকিট কাটল বসনিয়া ও হার্জেগোভিনা। জেনিকার বিলিনো পেলজো স্টেডিয়ামে ইউরোপিয়ান প্লে অফ ফাইনালে স্বাগতিকদের কাছে ট্রাই ব্রেকারে 4-1 গোলে হেরেছে ইতালি। অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। 15 মিনিটে ময়েস্কিনের গোলে এগিয়ে যায় ইতালি। 41 মিনিট পর প্রায় নিশ্চিত গোল বাঁচাতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইতালির আলেজান্দ্রো বাস্তোনি। এরপর 10 জনের ইতালির বিপক্ষে 79 মিনিটে সমতা ফেরায় বসনিয়া। বাকি সময় আর কোনো গোল না হলে ম্যাচ চলে যায় টাই ব্রেকারে, যেখানে ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিসান্তে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল ইতালি। 2014 সালের আসরের পর আর বিশ্বকাপ খেলা হয়নি তাদের। সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে ইতালি প্রথম দল যাদের টানা 3 বিশ্বকাপে দেখা যাবে না। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।